শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আমি তোমাদের ফিজিক্স 12 অধ্যায় বিদ্যুতের চুম্বক ক্রিয়া এই অধ্যায়টি শুরু থেকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা পড়াবো চুম্বক। যা লোহা বা লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে আর ঝুলিয়ে রাখলে উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করে, তাকে চুম্বক বলে। লোহা বা লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে আর ঝুলিয়ে রাখলে উত্তর দক্ষিণ মুখ করে, নর্থ পোল সাউথ পোল। তাহলে চুম্বক কি, আমরা চুম্বকটা জানলাম। চুম্বকের ধর্ম আছে দুটি চুম্বক যদি কাছাকাছি আনা হয়, সমধর্মী মেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত ধর্মী মেরু পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ উত্তর মেরু কাছাকাছি আনলে বিকর্ষণ করবে, দক্ষিণ মেরু কাছাকাছি আনলে বিকর্ষণ করবে, তবে উত্তর মেরু আর দক্ষিণ মেরু কাছাকাছি আনলে আকর্ষণ করবে। এরপর আমরা যে বিষয়টি পড়াবো সেটা হচ্ছে সলিনয়েড। একটি অন্তরিত তামার তারকে পেঁচিয়ে কয়েল বা কুণ্ডলী তৈরি করে এর ভিতর দিয়ে যদি তড়িৎ পাঠানো হয়, এই অন্তরিত তামার তার বা কয়েলটি একটি দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে। এই কয়েল বা কুণ্ডলীকেই সলিনয়েড বলে। অন্তরিত তামার তার মানে খোলা তামার তার। একটা অন্তরিত তামার তারকে পেঁচিয়ে কয়েল বা কুণ্ডলী করে এর ভিতর দিয়ে যদি তড়িৎ পাঠানো হয়, তাহলে অন্তরিত তামার তারের এই কয়েলটি একটি দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে। একে সলিনয়েড বলে। দণ্ড চুম্বক যেভাবে ঝুলে রাখলে নর্থ সাউথ পোল বা নর্থ সাউথ মুখ করে অবস্থান করে, এটাও তাই করবে। চুম্বকের যা যা ধর্ম থাকে এটাও সেই ধর্ম প্রদর্শন করবে। এই অন্তরিত তামার তারের মধ্যে তড়িৎ প্রবাহিত করলে যে চুম্বকে পরিণত হয়, এই মতবাদটি দেন বিজ্ঞানী ওয়েরস্টেড। উনি প্রথম এই মতবাদটি দেন। উনিই বলেন তড়িৎবাহী তারের সাথে চুম্বক ক্ষেত্র জড়িত। এটাকে ওয়েরস্টেটের মতবাদ বলা হয়। ওয়েরস্টেটের মতবাদ বলা হয়। একটি তড়িৎবাহী তারের সাথে চুম্বক ক্ষেত্র জড়িত, অর্থাৎ একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ পাঠানো হলে সেটা চুম্বকের মতো আচরণ করে। চুম্বক যেমন একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত আকর্ষণ বিকর্ষণ বল দেখায়, এটাও দেখায়। চুম্বকে যেমন নর্থ মেরু সাউথ মেরু থাকে, এরও থাকে। তার একটা উদাহরণ আছে সলিনয়েড।
কিভাবে সলিনয়েডের ক্ষমতা বাড়ানো যাবে, কিভাবে সলিনয়েডটি শক্তিশালী চুম্বকে পরিণত হবে? এক, অন্তরিত তামার তারের প্যাচ সংখ্যা বাড়িয়ে দিয়ে, প্যাচ সংখ্যা বাড়াতে হবে। যদি প্যাচ সংখ্যা বাড়িয়ে দাও, এখানে যে কয়টা প্যাচ আছে আরো বেশি প্যাচ বাড়িয়ে দাও, অর্থাৎ পাক সংখ্যা যত বেশি বাড়াবা ততই শক্তিশালী চুম্বক হবে। দুই, তড়িৎ প্রবাহ বাড়িয়ে, যত আমরা এই দিক দিয়ে তড়িৎ পাঠাবো সেই তড়িৎ প্রবাহের পরিমাণটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এটা একটা শক্তিশালী চুম্বক হবে। তিন, যদি সলিনয়েডের দুই প্রান্তকে কাছাকাছি এনে ইউ আকৃতি করা হয়, ইউ আকৃতি করা হলে ওকে এরকম যদি ইউ আকৃতি পেঁচিয়ে করা হয় তাহলে তড়িৎ প্রবাহিত করলে শক্তিশালী চুম্বকে পরিণত হবে। কারণ নর্থ প্রান্ত সাউথ প্রান্ত যত কাছাকাছি আসবে তত বেশি শক্তিশালী সলিনয়েড হবে, সেই সলিনয়েডের চুম্বকের প্রভাব তত বেশি হবে। তাহলে আমরা সলিনয়েড কি পড়াইলাম, ওরেস্টেটের মতবাদটা আমরা বলেছি, চুম্বক কি বলেছি, কিভাবে সলিনয়েডের ক্ষমতা বা প্রাবল্য বা প্রভাব বাড়ানো যায় সেই বিষয়টি আমরা বলেছি। তড়িৎবাহী তারের উপর যে চুম্বকের প্রভাব আছে এর উপর ভিত্তি করে তোমাদের বইয়ে তিনটি চিত্র দেওয়া আছে। এটা কম্পাস দিয়ে ছবিটা তৈরি করা হয়েছে, তড়িৎবাহী তারের উপর চুম্বকের প্রভাব। ইলেকট্রিসিটি যখন দেওয়া হয়নি তখন এই অবস্থা আছে, এখন আমরা ইলেকট্রিসিটি দিব। দ্বিতীয় ছবিটা আমরা আঁকতেছি না, আমরা এটাকেই আমরা বানাচ্ছি। এখন আমি ইলেকট্রিসিটি পাঠাইলাম এই পথে, এই পথে ইলেকট্রিসিটি পাঠাইলাম, এখন ইলেকট্রিসিটি আছে। এখন দেখা যাচ্ছে বলরেখা চুম্বক যে কম্পাস গুলো আছে, কম্পাসের যে কাঁটাগুলো আছে এই কাঁটাগুলো ঘুরে গেছে, ঘুরে গেছে। কেন ঘুরে গেল? কাঁটাগুলোর সাথে তো তারের কোনো যোগাযোগ বা স্পর্শ করা হয়নি, তারপরও কাঁটাগুলো ঘুরে গেছে। এটা একটা কার্ডবোর্ড, কার্ডবোর্ড, এগুলো কম্পাস, এটা অন্তরিত তামার তার। তাহলে কি বোঝা গেল? বুঝতে পারা গেল এই ইলেকট্রিসিটি যখন পাঠানো হচ্ছে তখন কম্পাস গুলোর মধ্যে দিক পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ ইলেকট্রিসিটি যখন তার দিয়ে পাঠানো হয়েছে তখন তড়িৎ পাঠানোর পরে এখানে চুম্বক সৃষ্টি হয়েছে। চুম্বকের কিছু কাল্পনিক বলরেখা আছে, যে বলরেখাগুলো এর আগে আমরা সলিনয়েডের ছবিতে দেখাইছিলাম, এরকম বলরেখা যে রেখাগুলো আমরা দেখতে পাই না, সেই বলরেখাগুলো খুব সূক্ষ্মভাবে কম্পাসের ভিতরে যে কাঁটাটা আছে কাঁটাটাকে ঘুরিয়ে দিয়েছে। কোন দিকে ঘুরিয়ে দিয়েছে? এন্টি ক্লকওয়াইজে ঘুরিয়ে দিয়েছে। ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরিয়ে দিয়েছে। আবার যদি ইলেকট্রিসিটির দিকটা আমরা উল্টিয়ে দিই, ইলেকট্রিসিটিকে আমরা এই পাশে পাঠিয়ে দিলাম এই দিক দিয়ে আই, তখন দেখা যাচ্ছে এবার ঘড়ির কাঁটার দিকে হয়ে গেছে। আমরা যখন এই দিকগুলা তড়িৎ প্রবাহের দিক ঘুরিয়ে দিলাম তখন এই কম্পাসে যে কাঁটাটা আছে সেই কাঁটাগুলো ঘুরে গেছে। অর্থাৎ একটা অন্তরিত তামার তার দিয়ে ইলেকট্রিসিটি পাঠানো হলে এর চারপাশে বলরেখা সৃষ্টি হয়। বলরেখাগুলো এরকম, আমরা এখানে ছবি এঁকে দেখাচ্ছি, বলরেখা সৃষ্টি হয়। সৃষ্টি হয় যদি অন্তরিত তামার তার দিয়ে
তড়িৎ পাঠানো হয়, তড়িৎ পাঠানো হলে বলরেখা সৃষ্টি হয়। এন্ড বলরেখাগুলো কোন দিকে সৃষ্টি হয়? এই পথে ইলেকট্রিসিটি পাঠানো হয়, এরকম আমার আঙ্গুলটা যেভাবে হচ্ছে ডান হাত, এরকম অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি বরাবর যে ইলেকট্রিসিটি পাঠানো হয়, বাকি হাতগুলো যেদিকে ঘুরছে সেদিকে হচ্ছে বলরেখাগুলো সৃষ্টি হবে, এরকম গোলাকার বলরেখা সৃষ্টি হবে। ছবিতে দেওয়া আছে বলরেখাগুলো, দেখো এক জায়গায় অনেকগুলো বলরেখা দেওয়া আছে, খুব কাছের বলরেখাটা একদম রাউন্ড রাউন্ড, তারপরে একটু দূরে গুলা রাউন্ড হয়নি। অর্থাৎ আমরা ডান হাত দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, বৃদ্ধাঙ্গুলি বরাবর এই নিচ থেকে বৃদ্ধাঙ্গুলি বরাবর যে ইলেকট্রিসিটি পাঠানো হয়, বাকি আঙ্গুলগুলো যেদিকে ঘুরতেছে সেদিকে বলরেখাগুলো থাকবে, যেগুলো আমরা দেখতে পাবো না। একে বলা হয় ফ্লেমিং এর ডানহস্তি নীতি। ফ্লেমিং এর ডানহস্তি নীতি। ফ্লেমিং এর ডানহস্তি নীতি অনুযায়ী বলা আছে, যদি একটা হাতকে আমরা ডান হাতকে এরকম করি, বৃদ্ধা আঙ্গুলি বরাবর যদি ইলেকট্রিসিটি পাঠানো হয়, তা বাকি আঙ্গুলগুলো যেদিকে প্যাচ হবে সেই প্যাচ বরাবর গোলাকার বলরেখা সৃষ্টি হবে। এই বৃদ্ধা আঙ্গুলি বরাবর তারের চার পাশ দিয়ে গোলাকার বলরেখা সৃষ্টি হবে, গোলাকার বলরেখাগুলো দিক হবে, বাকি আঙ্গুলগুলো যেদিকে ঘুরতেছে অর্থাৎ এই দিকে যদি পাঠানো হয় তাহলে এন্টি ক্লকওয়াইজ হবে বলরেখার দিক। আর ইলেকট্রিসিটি যদি এইভাবে পাঠানো হয়, অর্থাৎ উপর থেকে বৃদ্ধা আঙ্গুলের দিকে ইলেকট্রিসিটি যাচ্ছে, তাহলে বাকি আঙ্গুলগুলো হবে এগুলো ক্লকওয়াইজ হবে বলরেখাগুলোর দিক। যদি আমাদের ইলেকট্রিসিটি যদি এই দিক দিয়ে ইলেকট্রিসিটি পাঠানো হয়, সেই ক্ষেত্রে হবে ক্লকওয়াইজ, সব বলরেখাগুলো হবে ক্লকওয়াইজ। সব বলরেখাগুলো হয়ে যাবে ক্লকওয়াইজ। এই যে ঘড়ি কাঁটা এইভাবে ঘুরে ক্লকওয়াইজ। তাহলে মেয়ের ডানহস্তি নীতি অনুযায়ী এরকম ক্লকওয়াইজ। তাহলে অন্তরিত তাপমাত্রার উপর চৌম্বক ক্ষেত্র জড়িত। যদি অন্তরিত তাপমাত্রার মধ্যে ইলেকট্রিসিটি পাঠানো হয়, তাহলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এবং বলরেখা সৃষ্টি হয়। সেই বলরেখাগুলো ফ্লেমিংয়ের ডানহস্তি নীতি অনুযায়ী আমরা ব্যাখ্যা করতে পারি। যদি ইলেকট্রিসিটি ফ্লেমিংয়ের ডানহস্তি নীতি অনুযায়ী যদি এভাবে ইলেকট্রিসিটি পাঠানো হয়, তাহলে এন্টি ক্লকওয়াইজ, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি বরাবর যদি ইলেকট্রিসিটি পাঠানো হয় তাহলে এন্টি ক্লকওয়াইজ বলরেখাগুলো কাজ করে। আর যদি এইভাবে উল্টিয়ে ইলেকট্রিসিটি পাঠানো হয় তাহলে ক্লকওয়াইজ বলরেখাগুলো কাজ করে। তাহলে তোমার জানা থাকতে হবে কখন এন্টি ক্লকওয়াইজ কখন ক্লকওয়াইজ। এর জন্য বইয়ের ছবি দুটো দেওয়া আছে, এন্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজের ছবিগুলো দেখতে হবে। ইলেকট্রিসিটি কম যাবে, একদম প্যাচ থাকে। আমরা একটা পাক দেখানোর চেষ্টা করেছি, একটা মাত্র পাক, যেহেতু এরকম পেঁচানো থাকবে, তারপরে একটা প্যাচ বা পাক দেখানোর চেষ্টা করেছি। এটাকে বলা হচ্ছে লুপ। এই লুপের ঠিক 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 মাঝখানে, তবে এটা মাঝখানে, এই পাশে অর্ধেক আছে, এই পাশে অর্ধেক আছে, মাঝখানে বলরেখাগুলো এরকম। এখন তোমাকে চিন্তা করতে হবে যে ইলেকট্রিসিটি যাচ্ছে এই দিকে, তাহলে আমি যদি ফ্লেমিংয়ের ডানহস্তি নীতিটা নামাই এরকম, তাহলে এখানে আমাদের আসতেছে এন্টি ক্লকওয়াইজ ঘুরে ঘুরে যদি, আর যদি এই ইলেকট্রিসিটি এই দিকে পাঠানো হচ্ছে, আচ্ছা এই দিকে যাচ্ছে, তারপর এই দিকে হচ্ছে এই দিকে। এখানে তোমাদের বইয়ে দেখো হাতটা দেওয়া আছে, এখানে যদি তোমরা খেয়াল করো এইভাবে হাতটা দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে, এইভাবে বোঝার চেষ্টা করো, এইভাবে দেওয়া আছে।
আঙ্গুলটা, তাহলে ইলেকট্রিসিটি যদি আমরা এইখানে পাঠাই দেই, তাহলে বলরেখাগুলো সৃষ্টি হচ্ছে ক্লকওয়াইজ। এখানে ক্লকওয়াইজ বলরেখাগুলো সৃষ্টি হবে। এখন আমরা নর্মাল চিন্তা করি যে ফ্লেমিং এর ডানহস্তের নীতি অনুযায়ী এটা ব্যাখ্যা দেওয়া যায় কিনা। যেহেতু প্যাচটা আমরা 3D আকারে দেখাইতে পাচ্ছি না, 3D আকারে, অর্থাৎ একটা প্যাচটা এরকম গোলাকার হবে, আমরা তো এখানে সেই ছবিটা পিকচারটা আমরা দেখাইতে পারতেছি না। তাহলে আমি যদি প্যাচটা গোলাকার চিন্তা করি, যে কোনো প্যাচের এখানে এইভাবে আঙুল ধরবো, আঙুল ধরে এই সামনের পাশে যেটা থাকবে সেটা হবে ক্লকওয়াইজ। এটা ক্লকওয়াইজ, এগুলো ক্লকওয়াইজ হয়ে গেছে যেহেতু প্যাচটা এরকম গোলাকার থাকবে। আর পিছনের পাশে যেগুলো হবে সেগুলো এরকম হবে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ আমরা আবার ব্যাখ্যাটা ভালো করে দিই। এই যে আমি একটা প্যাচ বোঝানোর চেষ্টা করি, এই যে প্যাচ, এই দিক দিয়ে প্যাচ আসছে, তাহলে প্রথমে ইলেকট্রিসিটি এই দিক দিয়ে যাচ্ছে, এখনো কিন্তু এইরকম আছে, এই যে এখানে এসে ঘুরে গেল, ঘুরে গেল, ঘুরে গেল, এই আমাদের ক্লকওয়াইজ হয়ে গেছে ইলেকট্রিসিটি। তারপরে এইখানে আসা পরে এই দিক দিয়ে, এই দিক দিয়ে এখানে আসা পরে এইরকম, এখানে আসা পরে আবার অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু এই পর্যন্ত আছে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এই পাশে গিয়ে এইভাবে ঘুরতেছে ইলেকট্রিসিটি, ঘোরার পরে এখানে ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে। তার মানে অর্ধেক হচ্ছে ক্লকওয়াইজ আর অর্ধেক থাকবে অ্যান্টি ক্লকওয়াইজ। ব্যাপারটা যদি বোঝার চেষ্টা করো, এই যে এখন অ্যান্টি ক্লকওয়াইজ, এখন অ্যান্টি ক্লকওয়াইজ, এখন অ্যান্টি ক্লকওয়াইজ, এই পাশে আসা পরে ইলেকট্রিসিটি ঘুরতেছে, এই ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে ইলেকট্রিসিটি, এই যে ক্লকওয়াইজ, এই আঙুলগুলো দিয়ে ঘুরতেছে। তার মানে ওই উপরের দিকে আমরা ক্লকওয়াইজ দিয়েছি, নিচের দিকে দিয়েছি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ অর্ধেক প্যাচে বলরেখা থাকবে অ্যান্টি ক্লকওয়াইজ, প্রত্যেকটা প্যাচের অর্ধেকে থাকবে বলরেখা ক্লকওয়াইজ, অর্ধেকে বলরেখা থাকবে অ্যান্টি ক্লকওয়াইজ। তো সহজ ভাবে চিন্তা করো তুমি, এই যে ইলেকট্রিসিটি যাচ্ছে, এই বৃদ্ধাঙ্গুল হচ্ছে ইলেকট্রিসিটির দিক, এই যাচ্ছে, এখন এই আঙুলগুলো হচ্ছে বলরেখা, বলরেখাগুলো এখন আছে কি অ্যান্টি ক্লকওয়াইজ আছে, এখন অ্যান্টি ক্লকওয়াইজ আছে, ঘুরলো, এই যে এখন ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে। তো অর্ধেকে ক্লকওয়াইজ আর অর্ধেকে অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে আমরা দেখাইছি এইটুকু অ্যান্টি ক্লকওয়াইজ দেখাইছি, এইটুকু ক্লকওয়াইজ, এই মাঝখানে অর্ধেক পয়েন্ট, অর্ধেক একদম সোজা। এই হচ্ছে সলিনয়েডের প্রত্যেকটি প্যাচে বলরেখাগুলোর দিক আমরা বললাম। একটা লোহার দণ্ড বা ব্রেক, এরকম একটা লোহার দণ্ড, এর মধ্যে একটা অন্তরিত তামার তার প্যাচে তড়িৎ উৎসের সাথে সংযুক্ত করলাম, তড়িৎ উৎসের সাথে সংযুক্ত করলে এটা হচ্ছে তারের চুম্বক। তারের চুম্বকের সংজ্ঞায় বলা হয়েছে একটা লোহার দণ্ড বা ব্রেকের মধ্যে একটা অন্তরিত তামার তার পেঁচিয়ে কয়েল তৈরি করে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে এই লোহার দণ্ডটি বা ব্রেকটি একটি শক্তিশালী চুম্বকের আচরণ করে, একে বলা হয় তারের চুম্বক। সলিনয়েডের সংজ্ঞাটা ওইরকমই ছিল, তবে সলিনয়েডের ভিতরে কোনো লোহার দণ্ড ছিল না, এখানে লোহার দণ্ড থাকবে। আবার বলতেছি, একটি লোহার দণ্ডের মধ্যে একটি অন্তরিত তামার তার পেঁচিয়ে কয়েল তৈরি করে এই কয়েলের মধ্যে তড়িৎ প্রবাহিত করলে একটি শক্তিশালী চুম্বক পাওয়া যায়, তাকে বলা হয় তারের চুম্বক। তারের চুম্বকের ক্ষমতা বা প্রাবল্য কিভাবে বের করে, যেহেতু এটা তারের চুম্বক, তাহলে এর বলরেখা আছে, নিশ্চয় এরকম বলরেখা আছে, এটা নর্থ, নর্থে বলরেখাগুলো সৃষ্টি হয়, সাউথে গিয়ে মিলিত হয়, এটা সাউথ। যেহেতু এটা শক্তিশালী চুম্বক, চুম্বকের যে ধর্ম সেই ধর্মই তারা প্রদর্শন করবে। এখন এই তাড়িৎ চুম্বকের প্রভাব তড়িৎ প্রবল তিনটি উপায়ে বাড়ানো যেতে পারে। এক নম্বর হচ্ছে প্যাচ সংখ্যা বা পাক সংখ্যা বৃদ্ধি করে, পাক সংখ্যা বৃদ্ধি করে, প্যাচ সংখ্যা বা পাক সংখ্যা বাড়িয়ে দিতে হবে, এই যে প্যাচ গুলো আছে এগুলো আমরা বাড়িয়ে দেব। দুই, তড়িৎ প্রবাহ বাড়িয়ে দিয়ে, আমরা যে তড়িৎ পাঠাচ্ছি এই তড়িৎ প্রবাহটা বাড়িয়ে দেব, তড়িৎ প্রবাহ বাড়িয়ে দিয়ে। তিন, এই যে লোহার দণ্ডটা আমরা ব্যবহার করছি, এই লোহার দণ্ডটা যদি ইউ আকৃতির লোহার দণ্ড হতো, তার মধ্যে তার পেঁচিয়ে অন্তরিত তামার তার পেঁচিয়ে যদি আমরা কয়েল করতাম, এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করতাম, তা আরো বেশি শক্তিশালী চুম্বক হতো।
কারণ তখন নর্থ প্রান্ত সাউথ প্রান্ত অনেক কাছাকাছি চলে আসতো। তাহলে ইউ আকৃতির দণ্ড ব্যবহার করে এরকম এরকম বা এরকম ইউ আকৃতির দণ্ড ব্যবহার করে আমরা যদি কয়েল তৈরি করি, সেক্ষেত্রে তারের চুম্বকটা অনেক শক্তিশালী চুম্বকে পরিণত হবে। তোমাদের বইয়ে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা থেকে তাকালে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে, যে তোমাদের ছবিটা একটু বলতে হবে। শুরুতে যে লোহার দণ্ডটা ছিল, সেই লোহার দণ্ড এর মধ্যে প্রত্যেকটা লোহার পরমাণু এরকম এলোমেলো সাজানো ছিল প্রথম ছবিতে। এটা বলে ডোমেইন তত্ত্ব বলা হয়েছে। প্রত্যেকটা পরমাণু লোহার ধাতব দণ্ডের মধ্যে ধাতব পরমাণুগুলা এগুলোর কালো প্রান্ত আর কালো প্রান্ত আর গোলাপি প্রান্ত এলোমেলো বিশৃঙ্খল ভাবে সাজানো ছিল। যখন এর মধ্য দিয়ে তড়িৎ পাঠানো হয় তখন তারটা চুম্বকে পরিণত হয়, সলিনয়েড হয়ে যায়। সলিনয়েডটা লোহার দণ্ডের প্রত্যেকটা ধাতব পরমাণুকে একটা নির্দিষ্ট নিয়মে সাজাতে বাধ্য করে। ফলে দেখো দ্বিতীয় ছবিতে দেখো যে প্রত্যেকটা পরমাণুর কালো আর ব্রাউন কালার সবগুলো এখন আর এলোমেলো সাজানো নাই, সবগুলো ডেকোরেট হয়ে গেছে। সাধারণত কেমিস্ট্রিতে বলা হয়েছে প্রত্যেকটা পরমাণুর মধ্যে যতগুলো আনপেয়ার ইলেকট্রন থাকবে বহিস্থ কক্ষপথে, সেই আনপেয়ার ইলেকট্রনগুলো যদি যোজনী বা বন্ধন তৈরি করতে না পারে তাহলে সেগুলো ইন্টেন্সিটি প্রদর্শন করে, খুব ক্ষুদ্র ইন্টেন্সিটি প্রদর্শন করে। কিন্তু সেই ইন্টেন্সিটি বা প্রাবল্য বা ক্ষমতাটা বাইরে প্রসারিত হয় না। প্রসারিত না হওয়ার কারণ হচ্ছে অনুকূলে অগোছালো থাকে। অগোছালো থাকার কারণে কেউ উত্তর দিকে আকর্ষণ করে, কেউ দক্ষিণ দিকে বিকর্ষণ করে, কেউ পূর্ব দিকে বিকর্ষণ করে, কেউ পশ্চিম দিকে বিকর্ষণ করে বা আকর্ষণ করে। এই আকর্ষণ বিকর্ষণটা এলোমেলো থাকে, ফলে সবগুলো পরমাণুর আকর্ষণ বিকর্ষণ মিলে লব্ধি বল শূন্য থাকে, তাই ধাতব পরমাণুটা টিকে থাকে। কিন্তু যদি আমরা এরকম ডেকোরেট করে ফেলতে পারি, অর্থাৎ প্রত্যেকটা আকর্ষণ বিকর্ষণ বলের মুখ একমুখী করে দেই, সবগুলো পরমাণু যদি একমুখী করে দেই, তখন ওই লোহার দণ্ডটা আর লোহা থাকবে না, একদম চুম্বক হয়ে যাবে। সেই কাজটা এখানে করে আর কি। যখন অন্তরিত তামার তার দিয়ে তড়িৎ পাঠানো হয় তখন তামার তারটা চুম্বকে পরিণত হয়। ভিতরে যে লোহার দণ্ড আছে সেই লোহার দণ্ডে প্রত্যেকটা ধাতব পরমাণুকে ঘুরিয়ে দেয়। কিভাবে ঘুরিয়ে দেয়? সবগুলোকে একমুখী করে, যাতে আকর্ষণ বিকর্ষণ বল উত্তর দক্ষিণে ছড়িয়ে যায়। ফলে এই লোহার দণ্ডটা শক্তিশালী চুম্বকে পরিণত হয়। তড়িৎবাহী তারের উপর চুম্বকের প্রভাব। ধরো আমি একটা চুম্বক নিচ্ছি, যে চুম্বকটা আছে ইউ আকৃতির, এটা একটা ইউ আকৃতির চুম্বক। ইউ আকৃতির চুম্বকের নর্থে সাউথের দিকে বলরেখাগুলো কাজ করবে, যে বলরেখাগুলো আমরা সাধারণত দেখতে পাই না। বলরেখা তো আছেই, কারণ চুম্বক তাহলে লোহাকে আকর্ষণ করে কি দিয়ে? নিশ্চয়ই তার একটা বলরেখার হাত আছে, হাত দিয়ে টাইনে নিয়ে আসে, যে হাতগুলো আমরা দেখতে পাচ্ছি না। এই হাতগুলোকে বলা হয়েছে বল রেখা। বল রেখা, এই বল রেখাগুলো আমরা চোখ দিয়ে দেখতে পাই না, কিন্তু চুম্বকের আছে। সেই বল রেখা সে কি করে লোহাকে আকর্ষণ করে বা সমধর্মী চুম্বককে বিকর্ষণ করে। এই বল রেখাগুলো নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে। এখন এই বল রেখা এই চুম্বকের মধ্যে একটা তড়িৎ পরিবাহী তার আমরা পাঠিয়ে দেব। ধরো এখানে আমি একটা তড়িৎ পরিবাহী তার পাঠিয়ে দিলাম। ওকে, আমরা একটা তড়িৎ পরিবাহী তার পাঠিয়ে দেবো। এখন এর ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাঠাবো। ইলেকট্রিসিটি পাঠালে কি হবে? যখন আমরা এর ভিতর দিয়ে একটা ইলেকট্রিসিটি তড়িৎ প্রবাহ পাঠিয়ে দেব, তড়িৎ প্রবাহ পাঠানো হলে ওরেস্টেটের মতবাদ অনুযায়ী এই তড়িৎ পরিবাহী তারের চারোপাশ দিয়ে বলরেখা সৃষ্টি হবে। ফিল্মিংয়ের ডান হস্তে নীতি অনুযায়ী হয় অ্যান্টি ক্লকওয়াইজ না হয় ক্লকওয়াইজ বলরেখা সৃষ্টি হবে। তার মানে এই তড়িৎ পরিবাহী তারের নিজস্ব বলরেখা সৃষ্টি হবে। ধরে নিলাম এটা ক্লকওয়াইজ বলরেখাগুলো সৃষ্টি হচ্ছে, ক্লকওয়াইজ বলরেখা সৃষ্টি হচ্ছে। সাপোজ আমি ধরে নিলাম ক্লকওয়াইজ বলরেখা, প্রত্যেকটা বিন্দুতে ক্লকওয়াইজ বলরেখা সৃষ্টি হবে।
তাহলে আসলে কি ঘটবে? আসলে কি ঘটবে? আসলে ঘটবে যে এই তারের ক্লকওয়াইজ বলরেখা, এই ক্লকওয়াইজ দুই রকম বলরেখা এক জায়গায় থাকবে, একগুলা সোজা বলরেখা আর একগুলা ক্লকওয়াইজ বলরেখা। এই বলরেখাগুলো ইন্টারঅ্যাক্টেড হবে, ইন্টারঅ্যাক্টেড মানে সংঘর্ষ হবে, ধাক্কাধাক্কি হবে, কারণ গোলাকার বলরেখাগুলো এইগুলোর কারণে বাধা প্রাপ্ত হবে, গোল হতে পারবে না। তখন কি করবে? এই বলরেখাগুলোকে সরিয়ে দিবে। সরিয়ে দিবে কিভাবে? এইভাবে সরিয়ে দিবে, সরিয়ে দিবে ঠিক এইভাবে। এইখানে ক্লকওয়াইজ বলরেখা থাকবে, কিন্তু কত সরিয়ে দিয়ে থাকতে পারবে? বলরেখা তো আর একটা না, অনেকগুলো বলরেখা, কত সরিয়ে দিয়ে থাকতে পারবে, কত সরবে? এগুলো যেহেতু বলরেখার ধর্ম হচ্ছে স্থিতিস্থাপক, প্রসারিত হয়ে একদিকে চেপে গেছে, চেপে গেছে, এই নর্থ সাউথের বলরেখাগুলো চেপে গেছে এই গোলাকার বলরেখার জন্য। যখন চেপে যাবে, চেপে যেতে যেতে আর বেশি চেপে যেতে পারবে না, তখন এই যে বলরেখাগুলো একটু বেঁকে গেছে নর্থ থেকে সাউথ, আর এটা তো হচ্ছে তারের বলরেখা, তারের গোলাকার বলরেখা, এগুলো হচ্ছে নর্থ সাউথ চুম্বকীয় বলরেখা। এই চুম্বকীয় বলরেখাগুলো বারবার এই গোলাকার বলরেখাকে ধাক্কা দিবে যে তুমি চলে যাও, চলে যাও। যখন ধাক্কা দিতে দিতে এই বলরেখাগুলো হঠাৎ করে সোজা হয়ে যাবে, হঠাৎ করে বাঁকার উপর হয়ে যাবে সোজা, একদম সোজা, স্ট্রেট সোজা হয়ে যাবে। নর্থ সাউথ ছিল সোজা, হয়েছে বাঁকা, এর প্রভাবে আবার হয়ে যাবে সোজা। তবে বাঁকা বলরেখা সহ তারটা এক ধাক্কায় ছিটকে ফেলাই দিবে, এই তারটাকে এখানে থাকবে না, ছিটকে চলে যাবে। এই যে তারটা যে ছিটকে চলে গেল, কেন গেল? কারণ এই সোজা বলরেখাগুলা অনেক কষ্টে বাঁকা হয়েছিল, বাঁকা আর হতে পারতেছে না, তখন তারা কি করতেছে? তার স্বস্থানে ফিরে আসতে চাচ্ছে। স্বস্থানে যখন ফিরে আসে, তখন এই গোলাকার বলরেখাগুলোকে একটা ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে গোলাকার বলরেখাকে ধাক্কা দিয়ে উঠাই দেওয়ার চেষ্টা করতেছে, তখন তারটা ঠিক এখান থেকে ছিটকে চলে যাবে। এই যে তারটা যে ছিটকে চলে গেল, তার মানে কোনো জড় পদার্থ যদি নড়াচড়া করে তাকে বলা হয় যন্ত্র। তার মানে তারটা এখন যন্ত্রের ন্যায় কাজ করতেছে। তারটা দিয়ে পাঠানো হয়েছিল তড়িৎ শক্তি, হয়ে গেল যান্ত্রিক শক্তি। আমরা পাঠিয়েছি তড়িৎ শক্তি, হয়ে গেল যান্ত্রিক শক্তি। কারণ কি? তারটা যে নড়ে উঠলো, কোনো জড় পদার্থ যদি আপনা আপনি নড়াচড়া করে, তাহলে সেই জড় পদার্থকে বলা হয় যন্ত্র। তাহলে তড়িৎবাহী তার যদি কোনো চুম্বকের কাছে রাখা হয়, চুম্বকের বলরেখা ওই তড়িৎবাহী তারকে ধাক্কা দেয়, ফলে তড়িৎবাহী তারটা ছিটকে যায়। এই যে ছিটকে গেল, এইটাই হচ্ছে তড়িৎবাহী তারের উপর চুম্বকের প্রভাব। অর্থাৎ চুম্বক তড়িৎবাহী তারের তড়িৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করলো, তড়িৎবাহী তারের শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করলো। এখন তারটা যদি উপরের দিকে ছিটকে যায়, সাপোজ তারটা উপরের দিকে ছিটকে গেল, আর যদি ইলেকট্রিসিটি এই পথে পাঠিয়ে দেই, দিকটা উল্টাই দেয় ইলেকট্রিসিটি, তো তারটা নিচের দিকে পড়ে যাবে। তাহলে একবার তারটা উপরের দিকে উঠবে, আর যদি তারের তড়িৎ প্রবাহের দিক চেঞ্জ করে দেওয়া হয়, তারটা নিচের দিকে পড়বে। তাহলে আমরা তড়িৎবাহী তারের উপর চুম্বকীয় প্রভাব বিষয়টি বুঝতে পারলাম। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মহান আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায়। থ্যাংক ইউ অল।